ও প্রিয়া, শুনেছি তোমার স্বামী সিকিউরিটি লাইনে কাজ করেন, ভালোই তো। অন্তত বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না। দুনিয়া জিজ্ঞেস করে আমার স্বামী কি করে, আর আমি লজ্জা পাই তোমার নাম নিতে। সন্ধ্যায় হোটেলে চকচকে আলো, কিন্তু মনে শূন্যতা। আত্মীয়রা জিজ্ঞেস করল, অজয় ভাইয়া আসেননি? না, ডিউটি আছে। প্রিয়া হাসার চেষ্টা করল। তখনই তার মাসি এলেন, চিরাচরিত কটাক্ষ নিয়ে। আরে প্রিয়া, শুনলাম অজয় গার্ড। ভালোই তো বেটা, অন্তত বাড়ির সিকিউরিটি তো থাকবে। কিন্তু এখানে হোটেলের সিকিউরিটিতে তো লাগেনি। সবাই হেসে উঠল। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। সে চোখের জল আটকে বলল, মাসি প্লিজ। কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। মনে মনে ভাবছিল, ইস, যদি অন্য কাউকে বিয়ে করতাম। ইস, অজয় যদি কিছু বড় হতো। তখনই অজয় এলো, সাধারণ সাদা শার্ট আর কালো প্যান্টে। কোনো স্যুট নেই, কোনো টাই নেই। সে সরাসরি প্রিয়ার কাছে গেল। সরি, একটু দেরি হয়ে গেল। মাসি আবার বিদ্রূপ করলেন। আরে বাহ, আমাদের গার্ড সাহেব পধারলেন। হোটেলের এন্ট্রি চেক করে এলেন নাকি? হাসির রোল পড়ে গেল। প্রিয়া অজয়ের দিকে তাকালো, চোখে রাগ আর লজ্জা। কেন এলে অজয়? আমি বারণ করেছিলাম। কিন্তু যে রাতে হোটেলের আলো নিভে গেল আর বন্দুকের শব্দ গুঞ্জরিত হল, সেই রাতেই একজন সাধারণ মানুষের মুখোশ খুলে গেল। দিল্লির একটি পুরনো বিল্ডিং, ফ্ল্যাট নম্বর ৩০২, যেখানে একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে লজ্জিত ছিল, আর একজন স্বামী তার স্ত্রীর জন্য প্রতিদিন মরতে প্রস্তুত। সে তাকে গার্ড ভাবতে থাকল, আর সে চুপচাপ তার প্রতিটি ঘৃণা সহ্য করে গেল। কিন্তু যে রাতে হোটেলের আলো নিভে গেল আর বন্দুকের শব্দ গুঞ্জরিত হল, সেই রাতেই একজন সাধারণ মানুষের মুখোশ খুলে গেল, আর সামনে এলো এমন এক সত্য যা ভালোবাসা, বিশ্বাস আর শক্তির সংজ্ঞাই বদলে দিল। এটি লুকানো শক্তির গল্প, সেই ভালোবাসার যা কটাক্ষের মধ্যেও বেঁচে রইল, আর সেই মানুষের যে বাইরে থেকে দুর্বল ছিল কিন্তু হৃদয়ে সবচেয়ে শক্তিশালী। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে যে সত্য সামনে আসবে তা শুধু একটি রহস্য হবে না, তা আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি আর বিশ্বাসের সংজ্ঞা বদলে দেবে। আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আর আপনি কি কাজ করেন? দিল্লির রোহিণী সেক্টর ৮-এর একটি পুরনো চারতলা বিল্ডিংয়ে, ফ্ল্যাট নম্বর ৩০২। সবসময় একটু আলাদা মনে হতো। বাইরে থেকে দেখতে বাকি ফ্ল্যাটগুলোর মতোই, হালকা রং ওঠা দেওয়াল, কাঠের পুরনো দরজা, যা নেম প্লেটে শুধু অজয় শর্মা লেখা ছিল, আর বারান্দায় ২-৪টে টব, যেখানে তুলসী আর কিছু শুকনো গাছ। কিন্তু ভেতরের জীবন বাইরের সরলতার চেয়ে অনেক বেশি জটিল ছিল। প্রিয়া আর অজয়ের জীবন এখানে কাটছিল, যেখানে প্রতিটি দিন একটি সংগ্রাম ছিল, কিন্তু ভালোবাসার ভিত্তির ওপর দাঁড়িয়ে। প্রিয়া ২৮ বছর বয়সী, সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষিকা। সকাল ৬:৪৫ বাড়ি থেকে বেরোত, বাস ধরত, বাচ্চাদের পড়াতো, দুপুর ২টোয় লাঞ্চ ব্রেকে ফোন চেক করত, আর বিকেল ৪:৩০ মধ্যে বাড়ি ফিরত। তার জীবনের রুটিন এতটাই কঠোর ছিল যে কখনো কখনো মনে হতো সে যেন নিজেই একটি ক্লাসরুমের দেওয়াল হয়ে গেছে, শক্ত কিন্তু ভেতরে ফাঁকা। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বাসের জানালা দিয়ে দিল্লির ব্যস্ত জীবন দেখলে মনে ফ্ল্যাশব্যাক আসত, লখনৌয়ের সেই গলিগুলোর যেখানে শৈশব কেটেছিল। বাবার সাইকেলে বসে স্কুলে যাওয়া, মায়ের কোলে কাঁদা যখন প্রথমবার পড়ে গিয়েছিল। ইস, জীবনটা যদি এভাবেই সাধারণ আর সুখী থাকত, সে ভাবত। কিন্তু এখন দিল্লিতে সবকিছু বদলে গেছে। অজয় ৩০ বছর বয়সী, সকাল ৮:৩০ সাইকেল নিয়ে বেরোত, কোম্পানির অফিসে পৌঁছত, আর সন্ধে ৬:৩০ পর্যন্ত সিকিউরিটি গার্ডের ডিউটি করত। নীল ইউনিফর্ম, কাঁধে ব্যাজ, হাতে একটি পুরনো রেজিস্টার যেখানে আসা যাওয়া লোকদের নাম লেখা হতো। বেতন মাসে ১৬,২০০ টাকা, ভাড়া ৫,০০০ টাকা, বিদ্যুৎ পানি ২,৫০০ টাকা, রেশন আর সবজিতে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। বাকি যা থাকত তা ওষুধপত্র বা কখনো সখনো প্রিয়ার জন্য ছোটখাটো উপহার। কোনো সঞ্চয় নেই, কোনো ফিক্সড ডিপোজিট নেই, কোনো ক্রেডিট কার্ড নেই। অজয়ের চোখে সবসময় ক্লান্তি থাকত, কিন্তু হৃদয়ে একটি রহস্য লুকানো ছিল যা তাকে রাতে জাগিয়ে রাখত। বিয়ে হয়ে ৩ বছর ৪ মাস হয়ে গেছে। প্রিয়ার মনে এখনও সেই প্রথম দেখার কথা মনে আসত। লখনৌতে এক আত্মীয়ের বাড়িতে অজয় হেসে বলেছিল, আমি সরলতা পছন্দ করি। প্রিয়া ভেবেছিল এটি খুব ভালো কথা,
সে মনে করত কিভাবে অজয় প্রথমবার তার হাত ধরেছিল বিয়ের মণ্ডপে যখন পুরোহিত মন্ত্র পড়ছিলেন। সেই সময় প্রিয়ার হৃদয়ে একটি উৎসাহ ছিল, স্বপ্নের উড়ান। এই আমার সঙ্গী যে আমাকে কখনো কষ্ট দেবে না, সে ভাবত। কিন্তু এখন সরলতা তার কাছে বোঝা মনে হচ্ছিল। প্রতি রাতে ঘুমানোর সময় সে ফ্ল্যাশব্যাকে হারিয়ে যেত। বিয়ের প্রথম রাত যখন অজয় তাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার দুনিয়া, কিন্তু এখন সেই দুনিয়া এতটাই ছোট মনে হতো যে দম বন্ধ হয়ে যেত। এক ঠান্ডা জানুয়ারির সন্ধ্যায় প্রিয়া স্কুল থেকে ফিরল তো ক্লান্ত ছিল। আজ পেরেন্ট টিচার মিটিং ছিল। এক বাচ্চার মা জিজ্ঞেস করেছিলেন, ম্যাম, আপনার স্বামী কি করেন? প্রিয়া হালকা হেসে বলেছিল, প্রাইভেট জব করেন, কিন্তু ভেতরে পুড়ছিল। বাড়ি এসে ব্যাগ ছুঁড়ে ফেলল, জুতো খুলল আর সরাসরি রান্নাঘরে গেল। অজয় এইমাত্র ডিউটি থেকে ফিরেছিল। ইউনিফর্ম খুলে টি শার্টে ছিল, চা বানাচ্ছিল। তার চোখে প্রিয়ার জন্য সেই পুরনো ভালোবাসা ছিল, কিন্তু প্রিয়ার চোখে এখন রাগ বেশি। প্রিয়া, চা? সে জিজ্ঞেস করল। প্রিয়া কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। কি হয়েছে? অজয় জিজ্ঞেস করল। কিছু না, আজ আবার মিথ্যা বললাম। আমার বান্ধবী মেসেজ করল যে তার স্বামী নতুন এসইউভি কিনেছে, আর আমি রোজ বাসে যাতায়াত করি, কারণ তোমার সাইকেলে দুজন বসতে পারে না। অজয় চুপ রইল। সে জানত এই কথা কতবার হয়েছে, কিন্তু প্রতিবারই সে চুপ থাকত, কারণ সত্য বলার অধিকার ছিল না। তার মনে ফ্ল্যাশব্যাক এলো পুলিশ ট্রেনিংয়ের দিনগুলোর, যখন রাত রাত জেগে অনুশীলন করত। দেশের সেবা, সে ভাবত। কিন্তু এখন সেবার মানে ছিল প্রিয়ার সুরক্ষা। অজয় কোনো সাধারণ গার্ড ছিল না, সে ছিল দিল্লি পুলিশ স্পেশাল সেলের সাব ইন্সপেক্টর। গত 2.5 বছর ধরে একটি বড় আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচার নেটওয়ার্কের ওপর আন্ডারকভার অপারেশন চালাচ্ছিল। তার কভার এতটাই শক্তিশালী ছিল যে বিভাগ ছাড়া মাত্র 3-4 জন তার আসল পরিচয় জানত। সিন্ডিকেটের লোকেরা অত্যন্ত বিপজ্জনক ছিল। গত বছরই এক সহকর্মী অফিসারের স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল। 2 দিন পর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। অজয়কে নির্দেশ দেওয়া হয়েছিল, পরিবারকেও বলো না। একটি শব্দ ফাঁস হলে সবার আগে তোমার স্ত্রীকে টার্গেট করবে। আমি তাকে কখনো বিপদে ফেলব না, সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল। যদিও আসলে রাত 2-3টে পর্যন্ত সে অপারেশন রুমে থাকত, ফোনে কোডে কথা বলত, ইনফরমেন্টের সাথে দেখা করত। তার আসল বেতন ছিল 92,000 টাকা, কিন্তু বাড়িতে শুধু গার্ডের বেতন যেত। বাকি টাকা বিভাগের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেত। কখনো কখনো রাতে যখন প্রিয়া ঘুমিয়ে পড়ত, অজয় তার শ্বাসের শব্দ শুনত আর ভাবত, এই কষ্ট সহ্য করব, কিন্তু তাকে হারাতে পারব না। ফ্ল্যাশব্যাকে সে তার মাকে মনে করত, যিনি শৈশবে বলতেন, বেটা, ভালোবাসায় ত্যাগই সবচেয়ে বড়। প্রিয়া, আমি তোমার কষ্ট বুঝি, অজয় আস্তে আস্তে বলল, কিন্তু কাজ তো কাজ, আমি চেষ্টা করছি। চেষ্টা? প্রিয়ার গলা উঁচু হয়ে গেল। 3 বছর ধরে এটাই শুনছি। আমার বান্ধবীর স্বামীকে দেখো, নয়ডায় 3 BHK ফ্ল্যাট, গাড়ি, বিদেশ ভ্রমণ, আর আমরা এই 2 কামরার ফ্ল্যাটে, যেখানে শীতেও হিটার চালাতে পারি না, কারণ বিদ্যুৎ বিল বেড়ে যাবে। প্রিয়ার চোখে জল চলে এলো। প্রিয়া কেঁদে ফেলল। সে শোয়ার ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। অজয় বাইরে দাঁড়িয়ে রইল। তার হৃদয় ভেঙে পড়ছিল। সে পকেট থেকে পুরনো দেখতে ফোনটা বের করল। আসলে এনক্রিপ্টেড ডিভাইস। একটি মেসেজ এলো, টার্গেট কনফার্মড, কাল সন্ধ্যায় গ্র্যান্ড প্লাজা হোটেলে বড় মিটিং, হাই রিস্ক। অজয় গভীর শ্বাস নিল। কাল প্রিয়ার কাজিনের এনগেজমেন্টও সেই হোটেলেই। পরের সকালে প্রিয়ার চোখ ফুলে গিয়েছিল। সে তৈরি হচ্ছিল যখন অজয় বলল, কাল তোমার কাজিনের এনগেজমেন্ট না? গ্র্যান্ড প্লাজা হোটেলে, আমি আসব। প্রিয়া মুখ ফিরিয়ে নিল। আসতে হবে না, সব ধনী আত্মীয়রা আসবে, ডাক্তার, ব্যবসায়ী। তুমি সেই পুরনো শার্টে এলে আমার লজ্জা লাগবে, আমি একা ম্যানেজ করে নেব। অজয়ের হৃদয় ছিঁড়ে গেল। সে জানত যে সিন্ডিকেটের বড় ডিল সেই হোটেলেই, যাওয়াটা জরুরি ছিল। ঠিক আছে, কিন্তু দরকার হলে ফোন করো। প্রিয়া কিছু বলল না, শুধু চলে গেল। অজয় একা রইল। সন্ধ্যায় হোটেলে চকচকে আলো, কিন্তু মনে শূন্যতা। আত্মীয়রা জিজ্ঞেস করল, অজয় ভাইয়া আসেননি? না, ডিউটি আছে। প্রিয়া হাসার চেষ্টা করল। তখনই তার মাসি এলেন, চিরাচরিত কটাক্ষ নিয়ে। আরে প্রিয়া, শুনলাম অজয় গার্ড, ভালোই তো বেটা, অন্তত বাড়ির সিকিউরিটি তো থাকবে, কিন্তু এখানে হোটেলের সিকিউরিটিতে লাগেনি। সবাই হেসে উঠল। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। সে চোখের জল আটকে বলল, মাসি প্লিজ, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। মনে মনে ভাবছিল, ইস, যদি অন্য কাউকে বিয়ে করতাম, ইস, যদি অজয় কিছু বড় হতো। তখনই অজয় এলো, সাধারণ সাদা শার্ট আর কালো প্যান্টে।
কোনো স্যুট নেই, কোনো টাই নেই। সে সরাসরি প্রিয়ার কাছে গেল। সরি, একটু দেরি হয়ে গেল। মাসি আবার বিদ্রূপ করলেন। আরে বাহ, আমাদের গার্ড সাহেব পধারলেন। হোটেলের এন্ট্রি চেক করে এলেন নাকি? হাসির রোল পড়ে গেল। প্রিয়া অজয়ের দিকে তাকালো, চোখে রাগ আর লজ্জায়। কেন এলে অজয়? আমি বারণ করেছিলাম। অজয় চুপচাপ পকেট থেকে একটি ছোট বাক্স বের করল। আমাদের বার্ষিকীর শুভেচ্ছা, গতকাল ভুলে গিয়েছিলাম। প্রিয়া অবাক হয়ে গেল। আজ তাদের ৩য় বিবাহবার্ষিকী। ঝগড়া এসে ভুলেই গিয়েছিল। বাক্সটি খুলল। ভেতরে একটি পাতলা সোনার চেন, একেবারে সাধারণ। কিন্তু প্রিয়া জানত যে অজয় মাসের পর মাস বেতন জমিয়ে কিনেছে। হলে একটু নীরবতা নামল, কিন্তু প্রিয়া কিছু বলার আগেই হঠাৎ আলো নিভে গেল। অন্ধকার, চিৎকার, হুড়োহুড়ি। কয়েক সেকেন্ড পর জেনারেটর চালু হলো, আলো এলো। তো মঞ্চে ৫ জন লোক দাঁড়িয়ে, মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে পিস্তল আর AK-47 জাতীয় বন্দুক। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, লিডারের গলা গুঞ্জরিত হলো। সব ফোন নিচে রাখো, গহনা, পার্স, ঘড়ি সব এই ব্যাগে। কেউ হিরো হওয়ার চেষ্টা করলে গুলি করে দেব। এটি কোনো সাধারণ ডাকাতি ছিল না, এটি ছিল সেই সিন্ডিকেট যার উপর অজয় কাজ করছিল। তাদের ডিল ব্যর্থ হয়ে গিয়েছিল, তাই তারা প্ল্যান বি চালু করেছিল, জিমনি নিয়ে মুক্তিপণ চাওয়া। প্রিয়া ভয়ে কাঁপছিল, প্রিয়া ভয়ে অজয়কে জড়িয়ে ধরল। তার শ্বাস দ্রুত হয়ে গেছে। অজয়, এই লোকগুলো। অজয় তার হাত শক্ত করে ধরল, তার হাত কাঁপছিল না। ঘাবড়িও না, শুধু আমার কাছে থেকো, কিচ্ছু হবে না। প্রিয়ার মনে হলো অজয় ভয় পাচ্ছে, কিন্তু অজয়ের চোখ পুরো হলটা স্ক্যান করছিল। এক্সিট কোথায়, কতজন লোক, ক্যামেরা কোথায়? তখনই অজয়ের ফোন ভাইব্রেট করল। সে আস্তে বলল, আমি বাথরুমে যাচ্ছি, এখানেই থেকো, নড়বে না। প্রিয়া রাগ আর ভয়ে বলল, এই সময় আমাকে একা ছেড়ে লুকাতে যাচ্ছ? সত্যি কাপুরুষ তুমি। অজয় থামল, তার চোখে কষ্ট এলো, কিন্তু সে কিছু বলল না। ভিড়ে মিলিয়ে গেল। প্রিয়া একা দাঁড়িয়ে রইল, মনে ভাবছিল, আমি ঠিকই ছিলাম, ওকে দিয়ে কিছু হয় না। কিন্তু বাইরে সার্ভিস করিডোরে অজয়ের রূপ পুরোপুরি বদলে গিয়েছিল। কাঁধ সোজা, চলন দ্রুত, কানে ছোট ব্লুটুথ। ডেল্টা, এখানে হোস্টেজ সিচুয়েশন, 5 সাসপেক্ট কনফার্ম, অস্ত্র ভারী, ব্যাকআপ বাইরে স্ট্যান্ড বাই, আমি ভেতরে হ্যান্ডেল করছি, কোনো এন্ট্রি করবে না, ভগদর হবে। অজয় প্রথমে পাওয়ার রুম খুঁজে বের করল। লাইটগুলো ফ্লাকচুয়েট করতে শুরু করল। হলে আলো জ্বলতে নিপতে লাগল। সাসপেক্টরা কনফিউজড। এটা কি হচ্ছে? লিডার চিৎকার করল। সে একজনকে বাইরে চেক করতে পাঠালো। যেই সে করিডরে এলো, অজয় পেছন থেকে গলা চেপে ধরল। 1 সেকেন্ডে অচেতন, কোনো শব্দ নেই। 1 ডাউন, 4 জন বাকি। তারপর ধীরে ধীরে একে একে বাকিদের সামলালো। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ধোঁয়া ছড়ালো। ধোঁয়ার আড়ালে হলে ঢুকল। নির্ভুল মুভমেন্ট, ট্রেনিংয়ের বছরগুলোর ফল। যখন ধোঁয়া সরল, 4 সাসপেক্ট মাটিতে পড়েছিল। লিডার একা দাঁড়িয়ে, অজয় তার সামনে। খেলা শেষ, হাঁটু গাঢ়। লিডার বন্দুক তুলল। অজয় 1 সেকেন্ডে তাকে নিরস্ত্র করল। লিডার পড়ে গেল। হলে নীরবতা, লোকেরা অবাক। প্রিয়ার চোখ বড় হয়ে গেল। সে অজয়কে দেখছিল, কিন্তু এটা সেই অজয় মনে হচ্ছিল না যাকে সে রোজ কটাক্ষ করত। তখনই বাইরে পুলিশের সাইরেন, কমান্ডো টিম ভেতরে এলো। সবার আগে কমিশনার, তিনি অপরাধীদের গ্রেফতার করালেন, আর অজয়ের সামনে দাঁড়িয়ে স্যালুট মারলেন। স্যার, আপনি একাই সব সামলে নিলেন, স্পেশাল সেল গর্বিত। প্রিয়ার পা টলমল করে উঠল। তার মনে সব ফ্ল্যাশব্যাক ঘুরতে লাগল। বিয়ে, ঝগড়া, ভালোবাসা, কষ্ট, সব একসাথে। বাড়ি ফেরার সময় অটোতে পুরো নীরবতা। প্রিয়া কাঁদছিল, অজয় চুপ। বাড়ি পৌঁছে প্রিয়া দরজা বন্ধ করল। কে তুমি অজয়? সত্য বলো। অজয় পকেট থেকে আইডি কার্ড বের করল। সাব ইন্সপেক্টর অজয় শর্মা, স্পেশাল সেল, দিল্লি পুলিশ। প্রিয়া কার্ড হাতে নিয়ে বসে পড়ল। কেন লুকিয়েছিলে? আমি তোমার বউ। অজয় আসতে বলল, তোমার বিপদ ছিল। যদি জানতে পারতো আমি কে, তাহলে সবার আগে তোমাকে তুলে নিত। আমি তোমার ঘৃণা সহ্য করেছি, কিন্তু তোমার জীবনের মূল্য দিতে চাইনি। প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। আমি তোমাকে কতটা অপমান করেছি, কত কটাক্ষ করেছি। তুমি রোজ আমার জন্য জীবন বাজি রাখতে, আর আমি তোমাকে 2 পয়সার গার্ড ভাবতাম। অজয় তাকে বুকে জড়িয়ে নিল। তোমার দোষ নেই, আমি নিজেই এই পথ বেছে নিয়েছিলাম, কিন্তু আজ মিশন শেষ হয়ে গেছে। এখন সত্য সামনে। পরের কয়েক সপ্তাহে সব বদলে গেল। অজয় পদোন্নতি পেল, ইন্সপেক্টর। নতুন ফ্ল্যাট বরাদ্দ হল। পাড়ার লোকেরা, যারা কখনো কটাক্ষ করত, এখন সম্মানের সাথে কথা বলে। প্রিয়া এখন গর্বের সাথে বলে, আমার স্বামী পুলিশ অফিসার। কখনো কখনো প্রিয়া ফ্ল্যাশব্যাকে হারিয়ে যায়। সেই কষ্টের দিনগুলো মনে করে কেঁদে ফেলে। মাফ করে দাও, সে বলে। অজয় হাসে, ভালোবাসায় মাফ নেই।
কিন্তু সবচেয়ে বড় কথা, প্রিয়া আর অজয়ের মধ্যে এখন আর মিথ্যা নেই, শুধু বিশ্বাস, গভীর শক্তিশালী বিশ্বাস। কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী মানুষটি সেই হয় যাকে বাইরে থেকে সবচেয়ে দুর্বল দেখায়। যদি এই গল্পটি আপনাকে কিছু মুহূর্তের জন্য থামিয়ে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে আপনার সত্যিকারের মতামত কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানান যে এমন হৃদয়ের গল্প তৈরি হতে থাকা উচিত। আর হ্যাঁ, আমাদের এটাও জানান যে আপনি এই গল্পটি কোন শহর বা কোন গ্রাম থেকে দেখছেন। আপনার জায়গার নাম কমেন্টে লিখুন।